একরাশ হতাশা এবং নিরাশা নিয়ে এবার কোর্টে গিয়ে হাজির হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে কোর্টে প্রডিউস করা মাত্রই যখন রাই কোর্ট প্রাঙ্গণে এসে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে স্রোত, আমরা বিনা কোনো অস্ত্রে কী করে লড়াই করবো বলতো? এখানে তো আমরা কোনো মতে কোনো আইনজীবী দাঁড় করাতে পারছি না অনির্বাণের হয়ে লড়াই করার জন্য। আমি এত হাতে পায়ে ধরা সত্ত্বেও কোনো আইনজীবী রাজি হলো না। এবার আমরা কী করতে পারি বলতো? আমরা অনির্বাণকে কী করে নির্দোষ প্রমাণ করবো বলতো? এখানে তো নীলু রীতিমতো একের পর এক চাল দিয়ে ও দিতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে রাই দিদিভাই, এরকম করে ভেঙে পড়লে কী করে চলবে বলতো? তোকে দেখে তো অনির্বাণ দাদাভাই রীতিমতো সাহস পাবে। এবার যদি তুই এরকম করে ভেঙে পড়িস, তাহলে অনির্বাণ দাদাভাইকে কে উৎসাহ দিবে বলতো? আমাদেরকে এই লড়াইটা যে কোনো মূল্যে লড়তে হবে, কিন্তু সেটা কী করে সেটাই তো বুঝতে পারছি না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, মুখে বললেই তো হবে না, আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করে কোনো না কোনো একটা অ্যাডভোকেট তো অবশ্যই দাঁড় করাতে হবে, নয়তো বা কোর্টে গিয়ে তো আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হেরেই যাবো। এরকম করে যদি আমরা অনির্বাণ দাদাভাইয়ের কেসটা হেরে যাই, তাহলে তো মেজদিভাই জিতে যাবে, এবং মেজদিভাই জিতে যাওয়া মানে তো তুমি বুঝতে পারছো একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না, এরকম করে হেরে গেলে আমাকে কোনো মতেই চলবে না। কিন্তু আমি এটাই বুঝতে পারছি না কেন ওরা কেউ কেসটা নিতে চাইছে না। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে দিদিভাই, তুই এখনও বুঝতে পারছিস না এই কেসটা যাতে কোনো অ্যাডভোকেট নেওয়ার সাহস না করে, সেই ব্যবস্থা করার জন্যই তো মেজদিভাই রীতিমতো মিডিয়া হাউসগুলোকে সকলকে উস্কে দিয়েছে, যাতে কিনা মিডিয়া হাউসগুলোর চাপে পড়ে অ্যাডভোকেটটা সম্পূর্ণরূপে অনির্বাণ দাদাভাইয়ের কেস নেওয়া থেকে বিরত থাকে, এবং সেটাই তো হলো। অন্যদিকে রাই বলতে থাকে তো আমার মাথা কাজ করছে না স্রোত, এবার আমি কী করতে পারি বল? অন্যদিকে স্রোত বলতে থাকে যে কিছু না কিছু করে উপায় তো একটা বের করতেই হবে। আজকে হিয়ারিংটা যেমন তেমন করে কেটে যেতে দে, তারপরে আমরা ব্যবস্থা করছি। আমরা নিজেরা না হয় জজের কাছে গিয়ে একটু সময় চেয়ে নিব। অন্যদিকে রাই বলতে থাকে যে এরকম করে কোনো মতেই হবে না, আমরা কতবারই এরকম ভিক্ষে করে করে সময় নিব এবং অনির্বাণকে এরকম করে লজ্জার মুখে ফেলবো। অন্যদিকে যখন নিউজ মিডিয়া চ্যানেলগুলো রাইকে দেখতে পায়, ঠিক সেই সময় রাইয়ের কাছে ছুটে এসে মিডিয়া চ্যানেলগুলো বলতে থাকে যে আচ্ছা ম্যাডাম, আপনি আমাদেরকে বলুন তো আপনার ঠিক এই বিষয়ে কী বক্তব্য, যেখানে কিনা আপনাকে ঘরে রেখে আপনার স্বামী আরেকজনের সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং আরেকজনকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, সেখানে কিনা আপনি সব কিছু ঘরের বউ হয়ে জানা সত্ত্বেও কেন মুখ বুজে থেকেছিলেন বলুন তো? তার মানে কি আপনি আপনার শাঁখা সিঁদুর থেকে শুরু করে আপনি আপনার সংসার বাঁচানোর জন্য আপনার বোনকে উৎসর্গ করে দিয়েছেন? আপনার হাজব্যান্ডের ব্যবহারের জন্য আপনার বোনকে আপনার হাজব্যান্ডের হাতে তুলে দিয়েছেন? আমরা কি এটাই ধরে নেব? নয়তো বা আপনি সব কিছু জেনে কেন মুখ বুজেছিলেন বলুন তো? নাকি টিপিক্যাল ইন্ডিয়ান মেয়েদের মতন, যারা কিনা নিজেদের সংসারের কথা ভাবতে গিয়ে নিজের স্বামীর এত অন্যায় অবিচার সব কিছু মুখ বুজে মেনে নেয়, আপনি সেরকম ধাতের মানুষ বলুন তো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে আপনারা এবার একটু প্লিজ চুপ করুন, আমি আর নিতে পারছি না, আমার আর কোনো মতে সহ্য হচ্ছে না, আমার স্বামী সম্পূর্ণরূপে নির্দোষ এবং এটা আমি হাজারবার চিৎকার করে হলেও বলবো। ঠিক সেই মুহূর্তে নিউজ মিডিয়া চ্যানেলগুলো বলতে থাকে যে ম্যাডাম, এরকম করে সব স্ত্রী কিন্তু চিৎকার চেঁচামেচি করে বলে, কিন্তু শেষে গিয়ে কিন্তু কোনো মতেই তার স্বামীকে নির্দোষ প্রমাণ করতে পারে না, এবং শেষে গিয়ে আপনি আপনার স্বামীকে নিয়ে লড়াই করে যখন মুখ থুবড়ে পড়ে যাবেন, তখন দেখবেন এক পর্যায়ে আপনিও মুখ লুকিয়ে এখান থেকে পালিয়েছেন। ঠিক সেই মুহূর্তে রাই চটে গিয়ে বলতে থাকে যে কোনো মতেই না, রাই কোনোদিনও মাথা নত করে এখনও পর্যন্ত বের হয়নি এবং বের হবেও না। রাই সসম্মানে তার স্বামীকে মুখ উঁচু করে নিয়ে এখান থেকে ফিরবে এবং আপনাদের সকলকে সাক্ষী রেখে আপনাদের সকলের সামনে দিয়ে বেরোবে। আমি কথা দিলাম আপনাদেরকে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।